লাইট বন্ধ করে, কারেন্ট বন্ধ করে যেভাবে নৃশংস কায়দায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটা নিঃসন্দেহে একটি গণহত্যা ছিল। শাপলা চত্বরের ঠিক পরপর যখন এই শাপলা চত্বর ট্র্যাজেডি নিয়ে কথা বলার আসলে খুব একটা ভালো সময় ছিল না বা পরিবেশ ছিল না, তখনও আমরা আমাদের সাহসী এবং নিরপেক্ষ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে এবং বুদ্ধিজীবীদেরকে আমরা বলতে শুনেছি, এবং তারা প্রমাণ দিয়ে উইথ এভিডেন্স হয়েছে লাইট বন্ধ করে, কারেন্ট বন্ধ করে যেভাবে নৃশংস কায়দায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটা নিঃসন্দেহে একটি গণহত্যা ছিল। এবং মানবতা বিরোধী অপরাধের অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে, অনেকগুলো ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক এবং সবচেয়ে নৃশংস, সবচেয়ে বড় যে অপরাধটি শেখ হাসিনা করেছিল তার ফ্যাসিবাদের সময়ে, সেটা ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড। মানবতা বিরোধী অপরাধের অনেক রকম ক্যাটাগরিতে সেই ঘটনাটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। আমরা যদি সেই সময়কার সাংবাদিক মহলের উপরে যারা এই শাপলা চত্বরের প্রেক্ষাপটকে তুলে ধরেছিলেন, যে প্রেক্ষাপটে শাপলাকে সামনে আসতে হয়েছিল, সেই প্রেক্ষাপটকে যারা তুলে ধরেছিলেন, কথা বলেছিলেন, আমরা জানি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর দিয়ে কি গিয়েছে। আমরা জানি যারা শাপলার পক্ষে, যারা তখন ইসলাম বিদ্বেষকে যারা চাষাবাদ করছিল, তাদের বিরুদ্ধে যারা জোরালো ভাবে দাঁড়িয়েছিলেন এবং যাদের লিখনিতে আমরা আমাদের ভাষা খুঁজে পেতাম। আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে স্মরণ করছি সেই সকল বুদ্ধিজীবীদেরকে যাদের ফ্রন্ট লাইনে ছিলেন আমাদের ফরহাদ মাশরাফি। সেই সময় যে সকল বুদ্ধিজীবীরা যারা তাদের কলম এবং লিখনি দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের উপরে যে নৃশংস কায়দায় যেভাবে তাদের উপর জুলুম নিপীড়ন নেমে এসেছিল, তার প্রত্যেকটা বিষয় মানবতা বিরোধী অপরাধের মধ্যে জড়িত ছিল। এবং বিশেষভাবে যে সকল মানবাধিকার কর্মীরা আমাদের উপর হওয়া জুলুমকে ডকুমেন্ট আকারে সামনে নিয়ে এসেছিলেন, আমরা জানি যখন কেউ জানিয়ে কথা বলার সাহস করছিল না, তখন কিন্তু অধিকারের পক্ষ থেকে আমাদের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি কিন্তু শহীদদের একটি তালিকা প্রকাশ করেছিলেন। এবং শুধুমাত্র এই তালিকা প্রকাশ করার কারণে বিগত রেজিমে তার উপর দিয়ে কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন গিয়েছে সেই কথা আমরা সবাই জানি। আজকে আমরা যখন এক যুগ পরে এসে শাপলা চত্বর নিয়ে কথা বলছি, আমাদের প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধকে উইথ ডকুমেন্ট এবং উইথ এভিডেন্স সামনে নিয়ে আসতে হবে, যাতে শাপলা চত্বরে যারা অপরাধ করেছিল, যে সকল অপরাধ করেছিল, প্রত্যেকটা অপরাধের যথাযথভাবে আমরা তুলতে পারি। আমাদের আজকে দ্বিতীয় শিরোনাম হচ্ছে ঐতিহাসিক দায়। প্রথমত আমরা মানবতা বিরোধী অপরাধের কথা বলছি, এরপরে আমরা বলছি আমাদের ঐতিহাসিক দায়ের কথা। দেখেন, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনারা জানেন শাপলা চত্বরটা ঢাকায় যেখান থেকে, যে মার্কাজ থেকে পরিচালনা হতো, আল্লামা আহমদ শফী সাহেব যেখানে এসে অবস্থান করেছিলেন, সেটা ছিল ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ মাদ্রাসা। আমি তখন সেখানকার ছাত্র ছিলাম এবং যে সকল ছাত্র সংগঠন এই শাপলা চত্বরে এবং তারও আগে 6 এপ্রিল লং মার্চে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, তাদের মধ্যে আমাদের ছাত্র সংগঠন ছিল, ইসলামী যে ছাত্র সংগঠনগুলো, আমি সেখানকার কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম। অতএব খুব কাছ থেকে আমাদের এই ঘটনাগুলো দেখার সুযোগ পেয়েছে। আমরা দেখেছি সে সময় যখন এই লালবাগ মাদ্রাসা থেকে পরবর্তীতে অনেকভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কিন্তু একদম র ঘটনাটা, একদম আসল ঘটনাটা আপনাদেরকে বলি। আমরা অনেকভাবে শাপলা চত্বরকে ব্যাখ্যা করতে পারি যে সেই সময় কি সেখানে অবস্থান করা সঠিক ছিল কি ভুল ছিল, 13 দফা দাবির বাস্তবায়ন কি সঠিক, যুক্তিযুক্ত কিনা, অনেক কিছুই বলা যায়। কিন্তু বাংলাদেশে তখন যে একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছিল, যেই প্রেক্ষাপটে 13 দফাকে সামনে নিয়ে আসা হয়েছিল, আমার মনে আছে সেই লালবাগ মাদ্রাসায় সারা দেশ থেকে যখন আল্লামা আহমদ শফী সাহেব, হেফাজতের সাবেক আমির, যখন তিনি বলেছিলেন যে আপনারা শূন্য খাবার ও চিরামুড়ি নিয়ে ঢাকা অভিমুখে রওনা হন, তখন এই ঢাকার সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেখানে আমরা জানি যে
বিশাল এক প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে একটি বড় শাহী মসজিদ আছে, সেই এত বড় জায়গা, এখানে সেই পুরো জায়গায় কিন্তু আমরা মানুষকে তখন জায়গা দিতে পারি না। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসে তখন সেই মাদ্রাসা এবং মসজিদে আশ্রয় নিয়েছিল। এবং ঢাকার যে প্রবেশদ্বার, ঢাকার যে 6টা প্রবেশদ্বার, সেখানে যতগুলো মাদ্রাসা আছে সবাই কিন্তু তখন ঢাকার বাইরে থেকে আগত মেহমানদেরকে তাদেরকে মেহমানদারি করেছিল, তাদেরকে জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। বাস্তবতাটা তখন এতটা কঠিন ছিল। আপনি যদি আজকের এই জায়গায় দাঁড়িয়ে 13 দফার যৌক্তিকতা নিয়ে শুধু আলোচনাকে সীমাবদ্ধ রাখেন, আপনি সেই বাস্তবতাকে ঠাওর করতে পারবেন। আমি ঐতিহাসিক দায়ের কথা বলছিলাম। এই যে ঐতিহাসিক দায়ের যে প্রসঙ্গ, আমাদের এই ঐতিহাসিক দায়ের কথা বলতে চাইলে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পেছনে, শাপলা চত্বরের গণহত্যার পেছনে আমাদের যে নীরবতার দায় রয়েছে, সেই নীরবতার দায়কে আমাদেরকে প্রথমে স্বীকার করে নিতে হবে।